জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এই এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। মঙ্গলবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলবে আউটডোর সেবা আর সীমিত আকারে চলবে ইনডোর সেবা। সোমবার বিকেল ৫টার দিকে এই ঘোষণা দেন আন্দোলনরত চিকিৎসকরা। চিকিৎসকদের কর্মবিরতি অংশ হিসেবে ঢাকা মেডিকেলে শুধু জরুরি সেবা চালু আছে, সোমবার বন্ধ আছে বহির্বিভাগ। চিকিৎসকরা জানান, গ্রেপ্তারের আশ্বাসে তারা রাত ৮টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত রাখবেন। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে চলা কর্মসূচি দ্রুতই প্রত্যাহার হবে বলে আশা হাসপাতালের পরিচালক। হাসপাতালে পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। পরিচালক জানান, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের পরিপ্রেক্ষিতে জরুরি বিভাগের সেবা চালুসহ ভর্তি রোগীদের সেবা দেওয়া হচ্ছে। বাকি দাবিগুলো নিয়ে কাজ চলমান। এরই মধ্যে এক আসামি গ্রেপ্তার হওয়া সহ বাকিদের গ্রেপ্তারের কাজ চলমান। তাদের যে দুইটা দাবি ছিল, একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা, সেটা আমরা করেছি। আর আসামিদের ধরা, যেটা ইতিমধ্যেই আমাদের যে ২ নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে। বাকি আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব সহ সবাই কিন্তু চেষ্টা চালাচ্ছে। আইসিইউ, এইচডিইউ, সিসিইউ এইসব রোগীদের চিকিৎসা কিন্তু কোনো অংশে ব্যাহত হচ্ছে না। এবং এর সাথে যে পরীক্ষা নিরীক্ষা জড়িত, ধরেন এক্সরে, সিটি স্ক্যান, এইসব সার্ভিসও কিন্তু চালু আছে। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে সোমবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম সঞ্জয় পাল জয়। সোমবার ভোরের দিকে গাইবান্ধা শহরের বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে গাইবান্ধা সদর থানা পুলিশ। থানার পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেডিকেলের হামলায় জড়িত থাকা সঞ্জয়কে নেয়ার জন্য ঢাকা থেকে একটি দল গাইবান্ধা যাওয়ার কথা। দলটি পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে চিকিৎসকদের হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা হয়। ঢাকা মেডিকেলে অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। সাভারে তৈরি পোশাক কারখানা শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস প্রদান, চাকরির নিশ্চয়তা, খাবারের মান উন্নয়ন সহ 10 দফা দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে বিভিন্ন কারখানা শ্রমিকরা সাভারের পলাশবাড়ি, বাইপাইল সহ বিভিন্ন সড়কে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তীব্র যানজটও তৈরি হয়। চাকরির নিশ্চয়তা, খাবারের মান উন্নয়ন সহ 10টি দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে চালিয়ে যাবেন বলেও জানান শ্রমিকরা। এদিকে পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া ও গাজীপুরে আজ রাতেই সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান চালানো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানান বিজিএমইর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। চলমান সংকট সমাধানে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমই ও বিকেএমইর সঙ্গে সচিবালয়ের বৈঠকে বসেন শ্রম উপদেষ্টা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিজিএমই ও বিকেএমইর নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয়, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া ও গাজীপুরে যৌথ অভিযান পরিচালনা করবে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশ। একটি গোষ্ঠী শ্রমিকদের উস্কে দিচ্ছে এমন অভিযোগ করে বিজিএমই সভাপতি বলেন, আরও একদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এরা অত স্ট্রংলি আমাদেরকে সাপোর্ট দিতে পারে না, যার ফলে আজকে আমরা বলেছি যে আমাদের এখন আর্মির সর্বান্তক সহযোগিতা দরকার। তাদেরকে আজকে আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি পরিপূর্ণ সহযোগিতা করবে এবং আমাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করবে। যারা এখানে বহিরাগত আইনরুলি, তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার ওই আশ্বাস আমাদেরকে দিয়েছেন ওনারা। সেই আশ্বাসের ভিত্তিতে আমরা কালকে ফ্যাক্টরি খুলব। দেশের পোশাক খাতকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র কাজ করছে বলে অভিযোগ করেছেন বিকেএমইর সভাপতি মোহাম্মদ হাতেম। বলেন, গার্মেন্টস শ্রমিকদের অনেক দাবি অযৌক্তিক। সোমবার এখন টিভিকে সাক্ষাৎকারে এসব কথা বলেন বিকেএমই সভাপতি। বলা হচ্ছে যে আমাদের এত% পুরুষ শ্রমিক নিতে হবে, এত% মহিলা শ্রমিক নেওয়া যাবে না, এই ধরনের কিছু কথাবার্তা আছে। তারপরে বেতন কি বলে ওভারটাইম, মানে এখন যা রাইট আছে তার চেয়ে ডাবল দিতে হবে, তারপরে 25,000 টাকা স্যালারি দিতে হবে, এই ধরনের কিছু কথাবার্তা আছে।
যেগুলির সাথে আমি মনে করি বর্তমান পরিস্থিতির সাথে এটা কোনোভাবেই অ্যাবজর্ব করার মতো না। সেখানে কিছু সংখ্যক বিদেশিদের এজেন্ট আছে বাংলাদেশে, যারা বিদেশের পয়সায় এই দেশে লালিত পালিত হয়, বিদেশের স্বার্থ সংরক্ষণ করার জন্য তারা তাদের এজেন্ট হয়ে তাদের থেকে টাকা পেয়ে তারা এখানে এই কাজগুলি করে। ভারত পাকিস্তান দ্বন্দ্বের জন্য সার্ক এগোয়নি, তবে অন্তর্বর্তী সরকার চায় সার্ক কার্যকর হোক, আর মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি শান্ত না হলে বিমস্টেক কাজে আসবে না। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদেরকে এই কথা বলেন উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতির আশা প্রকাশ করেন তিনি। বিমস্টেককে আমরা ভেবেছিলাম যে সার্কের একটা বিকল্প হয়ে দাঁড়াবে, সেটা কিন্তু দাঁড়ায় নাই। কারণ মিয়ানমার যতক্ষণ শান্ত না হবে ততক্ষণ বিমস্টেক সত্যিকার অর্থে খুব ইফেক্টিভ কিছু হতে পারবে না। একইভাবে আমরা কিন্তু সার্কের বিকল্প হিসেবে চাই না বিমস্টেক। সার্ক একটা এন্টিটি যেটাকে আমরা চাই যে ভাইব্রেন্ট হোক, এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি চিফ অ্যাডভাইজার নিজেও খুব আগ্রহী সার্ক পুনরুজ্জীবনের ব্যাপার। তো আমরা দেখি কতটুকু কি করা যায়। সার্ক আমরা জানি যে এটা হলো ভিকটিম অফ ইন্ডিয়া পাকিস্তান রাইভালরি, আমরা চাই না যে সেটা আগামী মাসের মধ্যে চলতি অর্থ বছরের বাজেট কাটছাঁট করার আভাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আরও জানান, বাজারে 5, 10, 20 টাকার কাগজের নোটের অবস্থা খুব নাজুক, যা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে। কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না করবো না। এই মাসের মধ্যে কি আপনারা এই এক্সারসাইজটা করবেন? আমি এটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো, আর ছোটোখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করছি। এমনি আমাদের ক্যাশ কম থাকবে, কিন্তু ওটা কোনো মিউটিলিটি না আমাদের এখানে রাখবেন ওখানে রাখবেন, এই মানি ব্যাগের ভাঁজ হয়ে যাবে, এগুলো হয়। এগুলো আমরা চেষ্টা করেছি, আমার সময় থাকতে যে টাকাটা আরও ডিউরেবল করা যায় না, এগুলো হবে। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচারের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার বদ্ধপরিকর। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। দেশের সর্বস্তর থেকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফ। সোমবার মন্ত্রণালয়ের অধীন 6টি অটোমেশন প্রকল্প বিষয়ক নীতি নির্ধারণী অবহিতকরণ সভায় এ কথা বলেন তিনি। সরকারি সেবায় জনগণের দোরগোড়ায় পৌঁছানোর উপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, ভোগান্তি কমাতে হবে। প্রত্যন্ত এলাকায় মানুষ যেন ভূমি নিয়ে যে কোনো সমস্যায় কল সেন্টারে যোগাযোগ করে তাৎক্ষণিক সমাধান পান। মানুষ একবারে তার একটা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে বসে কল সেন্টারে ফোন করে তার সমস্যাটা বলতে পারবে, দূর করিয়ে নিতে পারবে। আর আরেকটা হচ্ছে যে তার সমস্যার এরিয়াটাও কমে আসবে। এইটা তো এই হচ্ছে আমাদের লক্ষ্য। ভূমির রেকর্ড তৈরি করার জন্য একটা হচ্ছে সাকসেশন আর একটা হচ্ছে ট্রান্সফার। সুতরাং অর্ধেক যদি আরেক জায়গায় থাকে, আমার জন্য এই নামজারির ক্ষেত্রে একটা বাধা চলে আসে আর কি, প্লাস ওখানে দীর্ঘসূত্রিতা হয় আর কি। তো এই হোমওয়ার্কটা আমরা করে রাখি যখন আমরা এই ভূমি মন্ত্রণালয়ে ভূমি রেজিস্ট্রেশন অফিসকে আনার জন্য পদক্ষেপগুলো নেব।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্লস দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেব। সোমবার দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিনুর রশিদ। সোমবার সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। মালদ্বীপের নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বন্ধু প্রতিম দেশ মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। রাষ্ট্রপতি আশা করেন আগামীতে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং ব্যবসা বাণিজ্যের পরিধিও বৃদ্ধি পাবে। বাংলাদেশের শ্রমশক্তি নিয়োগ দেয় মালদ্বীপের সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। চিকিৎসা ও প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশকে বেছে নেওয়ার সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়াও বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ঔষধ, চামড়া, পাট, কৃষিপণ্য ও সিরামিক সহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে হাইকমিশনারকে তার দেশের ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। বাংলাদেশ ও ব্রিটেনের বহুমুখী বাণিজ্য ও অর্থনীতির গতি ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হয়। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে 1 ঘণ্টা বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দুই ডেপুটি গভর্নর ও ব্যাংকের ঊর্ধ্বতনরা। ব্যাংক সূত্রে জানা যায়, মূলত ব্রিটেনের পোশাক খাতের ক্রেতারা যেসব দেশ থেকে পোশাক আমদানি করেন তার মধ্যে অন্যতম বাংলাদেশ, যার উপর নির্ভর করে ব্রিটেনের চাহিদা যোগানের বড় একটি অংশ। এছাড়া বাংলাদেশে রয়েছে ব্রিটেনের বিনিয়োগ। দুই পক্ষের আলোচনায় উঠে আসে বিনিয়োগকারীদের আস্থার বিষয়টি। সরকারি নির্দেশনা অনুযায়ী কেউ সম্পদের হিসাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সোমবার দুপুরে সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি আরও বলেন, সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি আরও বলেন, সব সরকারি কর্মচারীকে এই যে সম্পদের যে বিবরণী রয়েছে সেটি দিতে হবে। আগে শুধু কর্মকর্তাদের তথ্য চাওয়া হতো, কিন্তু দেখা গেছে যারা আয়কর দেয় না এমন অনেক চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের কাছে অনেক অবৈধ সম্পদ। 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে কমিটি সুপারিশ করবে সরকারি কর্মচারীদের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দেওয়ার প্রক্রিয়া কিভাবে হবে। সব মিলিয়ে 15 দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরো 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা আইনানুগ খবর। যা করার যেখানে যেটা করার আমরা পড়তে পিছপা হব না। আমাদের কোনো ওই পাওয়ার রিসার্চ করতে হবে না। উইল সেলফ গাইডেড, বিধি মোতাবেক কাজ করব, সাহসের সাথে কাজ করব। কুইক রেন্টালে দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টালের কাজ দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি শশাঙ্ক শেখের সরকারের সমন্বয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই রুল জারি করেন। সুপ্রিম কোর্টের 2 আইনজীবী ও এ রিট আবেদন করেন। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন কোনো কাজ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এই আইনকে সংবিধানের লঙ্ঘন বলে মনে করেন রিটকারী অ্যাডভোকেট শাহদিন মালিক। তিনি বলেন, লুটপাট এবং আওয়ামী লীগ সরকারের দোসরদের সুবিধা দিতেই কুইক রেন্টালকে দায় মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে কুইক রেন্টালের চুক্তি করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে একছত্র ক্ষমতা দেওয়ার কোনো সভ্য দেশ থাকতে পারে না। রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পেট্রোবাংলা চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে একই সঙ্গে পছন্দ মতো ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিটকারী আইনজীবীরা।
সরকার যেসব বিদ্যুৎ কেন্দ্রের সাথে যত চুক্তি করেছে বা চুক্তি সংক্রান্ত কোনো কার্যক্রম কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, কোনো আদালতে এই সংক্রান্ত কোনো মামলা করা যাবে না। অর্থাৎ আদালতের এখতিয়ারটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা তো হতে পারে না। আমার একটা ব্যাপারে ক্ষতি হলে আমি আদালতে যেতে পারবো না, এটা তো আমার মৌলিক অধিকার। অর্থাৎ ওই গ্রাউন্ডে 9 ধারা চ্যালেঞ্জ করা হয়েছে, আর 6-এর 2 ধারায় এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে যে কোনো কোম্পানি বা যে কোনো ব্যক্তির সাথে চুক্তি করার, মানে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে চুক্তি করার একক এখতিয়ার দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ সোমবার আনুষ্ঠানিকভাবে বাতিল করল জাতীয় রাজস্ব বোর্ড। বিতর্কিত এই সুযোগ বহাল রেখে চলতি বছরের বাজেট পেশের 2 মাসের মাথায় এটি বাতিল করা হলো। সম্প্রতি গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনা সরকারের চলতি বাজেটে 1 বছরের জন্য নগদ টাকার পাশাপাশি জমি, ফ্ল্যাট, প্লট সহ স্থাবর সম্পদ কেনার মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল। সর্বোচ্চ কর হারের চেয়ে কম কর দিয়ে কালো টাকা সাদা করার এই সুবিধার বিরুদ্ধে শুরু থেকেই ছিল তীব্র সমালোচনা। এই সুযোগকে অনৈতিক ও সৎ করদাতাদের প্রতি অন্যায় হিসাবে বর্ণনা করে বেশিরভাগ অর্থনীতিবিদ ও বিশ্লেষক। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কালো টাকা সাদা করার এই বিধান বাতিল করার সিদ্ধান্ত নেয়। গত সপ্তাহে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় এনবিআর আনুষ্ঠানিকভাবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করল। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তারের পর অসুস্থতার কারণে ছেড়ে দেওয়া হয়েছে। দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে সাবেক এই মন্ত্রীকে রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা হয়েছে। প্রায় 80 বছর বয়সী এই রাজনৈতিক পিরোজপুর 2 আসন থেকে 7 বার নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের শীর্ষ নেতা ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এই সময় আসামি পক্ষের আইনজীবী তার অসুস্থতার কারণ তুলে ধরে রিমান্ডের বিরোধিতা করেন। যুক্তিতর্ক শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। কিভাবে সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই মর্মে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একটা মার্ডার মামলার মধ্যে উনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। তাছাড়া এখানে বলা হয়েছে যে তৎকালীন ডিসির নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা জড়িত। তখন বলা হয়েছে যে সেই ডিসির যেহেতু এজারা আছে, ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত, সেখানে আমার কথা তো ওখানে বলা নাই, সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই। উনাকে রাজনৈতিক হয়রানিমূলকভাবে এই মামলা জড়ানো হয়েছে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপকে আরও 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সিএমএম কোর্টে মামলা তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এর আগে গেল 25 আগস্ট পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। পরদিন 26 আগস্ট আব্দুস সোবাহান গোলাপকে 7 দিনের রিমান্ড দিয়েছিল আদালত। এছাড়া একই আদালতে বাড্ডা থানায় দায়ের করা সুমন হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড শেষে জামিন চাইলে তা নামঞ্জুর করে আদালত।
কোটা সংস্কার আন্দোলনের যাত্রাবাড়িতে রাসেল নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৩৬ জনের নামে আরও একটি হত্যা মামলা। সোমবার দুপুরে রাজধানীর সিএমএম কোর্টে নিহত রাসেলের ভাই মোহাম্মদ রুবেল বিচারক সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন। পরে এফআইআর হিসেবে রুজু করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় শেখ হাসিনা ছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি মামুন সহ আওয়ামী লীগের নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। আমার দাবি যেন আবু সাহেদ ভাইয়ের আম্মা যেন ভাইয়ের ছেলের বিচার পাইতেছে, আমিও চাই যেন আমার ছোট ভাইয়ের বিচারটা যেন সুস্থভাবে যেন আল্লাহ সরকার যেন করতে পারে। যে পোস্টমর্টম রিপোর্টটি সেটিও আজকের বিজ্ঞ আদালত জনাব সাদ্দাম হোসেন স্যারের কোর্টে এমএম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং ২৬ সেখানে আমরা মামলাটি দায়ের করি। মামলাটির এই ব্যাপারে সমস্ত বক্তব্য শুনে এই ফুটওভার ব্রিজের নিচে যে গুলির যে ঘটনা সেটি শোনার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটিকে এফআইআর হিসেবে রুজু করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেন। অন্তর্বর্তী সরকার ও নির্বাচনের সময়সীমা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করেন চীন। জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে চীনকে ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রায় ঘণ্টাখানেক সৌজন্য সাক্ষাৎ শেষে আমির আরও বলেন, আগামীতে এই ধরনের আলোচনা অব্যাহত থাকবে। পরে চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে চীনের বিনিয়োগ ও দুই দেশের মধ্যকার সম্পর্কের যাতে উন্নয়নে নিয়েও আলোচনা হয়েছে। আমরা দীর্ঘ 1 ঘন্টা একসাথে বসেছি, কথা বলেছি, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি, কিভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি, আমাদের শিক্ষা, সংস্কৃতি, ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন, আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন। To work for the final repatriation of Rohingya, we'll work together with Jamaat Islami and other stakeholders for the early repatriation. I say it is the internal affair of Bangladesh, so we'll respect the decision made by the people of Bangladesh. We're respectful. জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার হটানোর আন্দোলন বিশেষ কোনো গোষ্ঠী, দল বা সম্প্রদায়ের নয়, এটি আপামর জনগণের সফলতা। সোমবার ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা তুলে দিয়ে দিনাজপুরে এসব কথা বলেন জামায়াতের আমির। এর আগে সোমবার সকালে শহরের পাহাড়পুর মহল্লায় আন্দোলনে নিহত রুদ্র সেনের বাসভবনে যান ডাক্তার শফিকুর রহমান। পরে স্থানীয় একটি মিলনায়তনে আরও 6 জন শহীদের পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দেন তিনি। এ সময় ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামীর উদ্দেশ্য নয় উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজের গুণগত পরিবর্তন করাই তাদের আন্দোলনের রাজনীতির আদর্শ। জাতি, দল, ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান, তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তার রুখে দেবে। ক্ষমতার মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয়, সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, যেই দেশে জাতি, দল, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনায় অংশ নেওয়া ঘটনাকে অনিচ্ছাকৃত ও অসাবধানতাজনিত ভুল বলে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গাড়িটি এস আলমের ছিল কি না তা জানার কোনো সুযোগ ছিল না বলে জানান। দেশের প্রথম সারির জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যম ফ্যাসিবাদ আমলের গুম, খুন, আয়নাঘরের মতো নৃশংস
বিষয় নিয়মিত প্রতিবেদনের বদলে অন্যান্য বিষয়ে স্থান পাওয়া জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। সরকারের কর্মকর্তা যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদের চিহ্নিত করে সব দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবিও জানান তিনি। ফ্যাসিবাদের দোষর যারা ছিল, যারা ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন, তাদের মুখোশ উন্মোচন করা। আমি তো 10 বছর ফ্যাসিবাদের রোশনালে পড়ে নির্বাসিত ছিলাম, আয়নাগরে ছিলাম, মৃত্যুর মুখোমুখি ছিলাম। আমাদের তো আর কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না জাতির জন্য। বাকি যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন দেন জীবনের, সেই সময়টা এই জাতির জন্য, এই দেশের জন্য, মানুষের জন্য আমরা ব্যয় করতে চাই। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খোরশেদ আলম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করবেন। এর আগে সোমবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেন অন্তর্বর্তী সরকার। এখন চারদিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। বাড়লো এলপিজির দর। 12 কেজি সিলিন্ডারের দাম 44 টাকা বাড়িয়ে সেপ্টেম্বর মাসের জন্য 1421 টাকা ঠিক করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। আগস্টে এই দাম ছিল 1377 টাকা। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিআরসির কার্যালয়ে এলপিজির নতুন দাম ঘোষণা করেন কমিশনের নতুন চেয়ারম্যান জালাল আহমেদ। এই সময় গ্যাস আমদানি পর্যায়ে দাম বাড়ায় বিক্রিতেও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। গ্যাস বিদ্যুতের দাম নির্ধারণ প্রশ্নে চেয়ারম্যান বলেন, বিআরসি তার পূর্ণ ক্ষমতা পেয়েছে। এ মাসে পূর্ণ কমিশন ও গঠন হলে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের গণশুনানি বিষয়ে আলোচনা হবে। গত আগস্ট মাসে যে 12 কেজি সিলিন্ডারের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল 1377 টাকা, সেটি সেপ্টেম্বর 2024 মাসে এসে একটু বেড়েছে। 12 কেজি সিলিন্ডারের মূল্য সেপ্টেম্বর 2024 মাসে হবে 1421 টাকা, অর্থাৎ প্রতি 12 কেজিতে এখানে বেড়েছে 44 টাকা। কোম্পানিগুলি বিক্রি করবে 1326 টাকায় এবং তার সঙ্গে 50 টাকা যোগ হয়ে পাইকারি বিক্রি হবে 1376 টাকা, যারা ডিস্ট্রিবিউটর তারা বিক্রি করবেন, এবং খুচরা বিক্রেতারা বিক্রি করবেন 1421 টাকায়। ব্যবসায়ীদের দাবির মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সব পরিচালক। সোমবার সভাপতি সহ 12 জন পরিচালক একসঙ্গে পদত্যাগ করার মধ্য দিয়ে সংগঠনটির 24 জন পরিচালকই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। পরিচালকদের সবাই পদত্যাগ করায় বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি ওমর হাজ্জাজ। এমন অবস্থায় প্রশাসক নিয়োগের অনুরোধ করে বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের কাছে চিঠি দেন তিনি। এর আগে জ্যেষ্ঠ সহ সভাপতি তরফদার রুহুল আমিন সহ 12 জন পরিচালক পদত্যাগ করেন। সরকারের পট পরিবর্তনের পর 2 সপ্তাহ ধরে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা ও সদস্যদের ভোটাধিকার হরণ সহ নানা অভিযোগে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে ব্যবসায়ীরা। নিয়োগের পর চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নির্বাচনের আয়োজন করবেন প্রশাসক। ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপের আইনি দুর্বলতা রয়েছে। আইনি অসঙ্গতি দূর না হওয়া পর্যন্ত এর বাস্তবায়ন স্থগিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে স্থপতিরা অভিযোগ করে বলেন, ড্যাপের অস্বচ্ছতা দুর্নীতির কারণে বৈষম্যের শিকার হচ্ছেন নগরবাসী। এছাড়া ড্যাপের কার্যক্রম নির্দিষ্ট গাইডলাইন ও নজরদারি বাড়াতে রাজুককে ঠেলে সাজানোর দাবি করেন তারা। পাশাপাশি নগরের আবাসন সমস্যা দূর করে পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরির স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ তুলে ধরেন স্থপতি ইনস্টিটিউট। যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোতে স্থপতিদেরকে সম্পৃক্ত করতে হবে। বাইরের আপনাদের এমপ্লয়ি, আপনাদের আমলাতান্ত্রিক জটিলতার শিকার অনেক দিন হয়েছে আমরা, কিন্তু আমরা চাই থার্ড আই থাকতে। আমরা যদি যে কোনো সরকারি প্রতিষ্ঠান কোনো যদি প্রকিউরমেন্ট করে, আমাদের প্রকিউরমেন্ট পলিসিতে বলা আছে আপনার প্রতিষ্ঠানের বাইরে অন্তত 2 জন লোক থাকতে হবে। তো এখানেও তো থাকা দরকার, কারণ এটা ভোগান্তির কোনো শেষ নাই। আমাদের এক একটা প্ল্যান জমা দিলে এটা দিনের পর দিন ঝুলতে থাকে, বিভিন্নভাবে অনিয়ম দুর্নীতি করতে থাকে। এই শিকার কেন হব আমরা?
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চুরির হাতে 2 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম ও রাশেদ জাওয়ারদার। সরওয়ার আলম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা ও রাশেদ জাওয়ারদার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা। পুলিশ জানায় সোমবার ভোর রাতে 2 যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসে। নিরাপত্তা কর্মীরা তাদের ধরার চেষ্টা করলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এই 2 নিরাপত্তা কর্মীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এই ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার বর্তমান কমিটি স্থগিত করে প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছে হাইকোর্ট। গণতন্ত্র বিরোধী কার্যক্রম ও নির্ধারিত সময়ে নির্বাচন না দেয় সোমবার বাণিজ্য মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন আদালত। রিটকারী বাইরার সদস্য রবিউল ইসলাম রবিনের এক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ। রিটকারী জানান, বাইরার বর্তমান দ্বিবার্ষিক কমিটির মেয়াদ চলতি মাসের 7 সেপ্টেম্বর শেষ হবে, কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষের 15 দিন আগে নির্বাচন শেষ করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা। কিন্তু বর্তমান সভাপতি যুবলীগ নেতা আবুল বাশার ও তার পরিষদ নিয়ম না মেনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটির মেয়াদ আরও 3 মাস বৃদ্ধি করে। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট দাখিল করে আদালতের শুনানি শেষে প্রশাসক নিয়োগ পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। শুধুমাত্র তাদের পছন্দের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানরা সবাই পালিয়ে গেছে, ওরা নতুন করে প্ল্যান করার চেষ্টা করছে। তখন ওনারা বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করছে। আমরা প্রায় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রায় 60 জন মালিক আমরা বাণিজ্য মন্ত্রণালয় সচিব মহোদয় বরাবর আমরা অ্যাপ্লিকেশন করি। 24 সালে আবারও তারা করলেন কি মন্ত্রণালয়ের সাথে জোট সাজসে আবার তারা 3 মাসের সময় বৃদ্ধি করলেন। আমরা ওই আদেশটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টের 15 নম্বর মেইন কোর্টের আসাদুজ্জামান সাহেবের কোর্টে ওটা চ্যালেঞ্জ করেছি এবং ওই অর্ডারটা তাদের ইলিগেল যে সময় বৃদ্ধি করেছে ওটার রুল এবং স্টে দিয়েছে এবং প্রশাসক নিয়োগ করে পরবর্তী কার্যক্রম পরবর্তী নির্বাচনের ডেট ফিক্স করবেন উনি। চট্টগ্রামের চাকতাই মিয়া খান নগর ব্রিজের পাশে মশলা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা হয়। দীর্ঘ 2 দশক ধরে এভাবে ভেজাল পণ্য তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযানে রং ও কাঠের গুঁড়া মিশ্রিত ভেজাল মরিচের গুঁড়া জব্দ করা হয়। এ সময় জরিমানা করা হয় 1.5 লাখ টাকা। ভোক্তা অধিকারে চট্টগ্রামের উপপরিচালক জানান, রং ও কাঠের গুঁড়া ব্যবহার করে ওই কারখানায় মরিচ গুঁড়া তৈরি করা হচ্ছিল। ব্যাপক পরিমাণ উৎপাদন করছেন। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং আরও কি যেন একটা মশলা আছে, এই মশলাগুলি তারা উৎপাদন করছেন এবং এটার সাথে ভেজাল কাঠের গুঁড়াও দিচ্ছেন। এরকম কিছু আমাদের কাছে মনে হয়েছে। নষ্ট মরিচের সাথে উনি রং ব্যবহার করে এটা মরিচ হিসাবে তৈরি করতেছেন। তো আরও কিছু অপদ্রব্য উনি ব্যবহার করছেন এবং উনি এটা নিজের মুখে স্বীকার করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার চাল কল মালিকদের চাহিদার প্রেক্ষিতে গেল বড় মৌসুমে খাদ্য গুদামে অতিরিক্ত চাল বরাদ্দের লক্ষ্য নির্ধারণ করে খাদ্য বিভাগ, কিন্তু সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ করতে পারেনি সরকারি এই সংস্থাটি। ছাত্র আন্দোলন ও সাম্প্রতিক বন্যার কারণে খাদ্য গুদাম থেকে চাল খালাস বন্ধ থাকায় সেখানে তৈরি হয় জায়গা সংকট। তাই নতুন করে চাল সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। গত 7ই মে থেকে শুরু হওয়া চাল সংগ্রহ অভিযান শেষ হয় 31 আগস্ট। প্রায় 10,000 টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হলেও সিদ্ধ ও আতপ চালের ঘাটতি রয়েছে 7,049 টন। তবে সরকার নির্ধারিত সময় শেষ হওয়ার কারণে নতুন করে চালকল মালিকদের গুদামে চাল দিতে পারছেন না। ফলে এই চাল খোলা বাজারে চাল বিক্রি করতে গেলে লোকসানে পড়তে হবে তাদের। সৈয়দপুরে 2024-25 অর্থ বছরে খরিফ 2 মৌসুমে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য 100 জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রণোদনার আওতায় 50 জন কৃষককে মাসকলাই এবং 50 জন কৃষককে পেঁয়াজের জন্য বরাদ্দ দেওয়া হয়। এতে মাসকলাই আবাদের ক্ষেত্রে প্রতি কৃষক 1 বিঘা জমির জন্য 5 কেজি মাসকলাই বীজ, 10 কেজি ডিএফসি ও 5 কেজি এমওপিস সার পাচ্ছেন। পেঁয়াজের আবাদের ক্ষেত্রে প্রতি কৃষক 1 বিঘা জমির জন্য 1 কেজি পেঁয়াজ বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপিস সার পাচ্ছেন। এছাড়া প্রতি কৃষক
200 টাকা সমমূল্যের বালাইনাশক এবং 607 টাকা সমমূল্যের পলিনেট সরবরাহ করা হয়। সৈয়দপুর উপজেলা 5 ইউনিয়নের একটি পৌরসভা থেকে 100 জন কৃষককে বাছাই করে এই প্রণোদনা দেওয়া হয়। প্রণোদনা বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসার। বগুড়ায় মৌকো বধির বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচার ও ভাবমূর্তি খুনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার শহরের কলোনি বাজার এলাকায় মুখ বধির বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক কর্মচারী বৃন্দ এই মানববন্ধনে অংশ নেয়। মুখ বধির সংঘ নামের একটি সংগঠন সম্প্রতি বগুড়া প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে বিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে আর্থিক অস্বচ্ছতা সহ মূক ও বধির বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মূক ও বধির সংঘ নামে সংগঠনটি তারই প্রতিবাদে মানববন্ধন বলে জানান অংশ নেয়া শিক্ষার্থীরা। এখন যার দিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বেতন বাড়ানোর দাবিতে সাপ্তাহিক ছুটির দিনেও বিক্ষোভে নেমেছেন যুক্তরাষ্ট্রের 10,000 হোটেল কর্মী। সান ফ্রান্সিসকো, বোস্টন, সিয়াটল সহ যুক্তরাষ্ট্রের 8টি শহর থেকে কর্মীরা নেমেছেন সড়কে। সেপ্টেম্বরে প্রথম সোমবার শ্রম দিবসকে সামনে রেখে বেতন বাড়ানোর দাবিতে এই বিক্ষোভ করেছে কর্মীরা। তারা বলছেন, লোকসান কাটিয়ে রেকর্ড মুনাফার পথে হাঁটলেও করোনার সময় যে ব্যয় সংকোচন নীতি অনুযায়ী বেতন ভাতা কমানো হয়েছিল তা আর বাড়ানো হয়নি। অনেকে অভাবের কারণে আর শহরে জীবন ধারণের মতো অবস্থায় নেই বলেও জানান তারা। এই বিষয়ে মুখ খোলেননি ম্যারিয়ট, হিলটন সহ অভিজাত হোটেল কর্তৃপক্ষ। কলকাতার আরজি কর কাণ্ডের জেরে এবার পশ্চিমবঙ্গের বিধানসভায় আনা হচ্ছে নারী ও শিশু নির্যাতন বিরোধী বিশেষ বিল। মঙ্গলবার বিধানসভায় অপরাজিতা উইমেন চাইল্ড বিল 2024 পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক। এর আগে সোমবার বিশেষ অধিবেশনের পর জানানো হয়, দেশে যৌন নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত পুরনো আইন অপরিবর্তিত থাকলেও পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য আসছে পরিমার্জিত নতুন বিধান। এদিন সকাল থেকে নারীদের সুরক্ষা নিশ্চিত ও আরজি কর কাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে ব্যর্থ হয় সোমবারও উত্তাল ছিল কলকাতার রাজপথ। সকাল থেকে কয়েক দফায় বিক্ষোভ মিছিল বের করে সাধারণ নাগরিক, সমাজ ও অরাজনৈতিক সংগঠনগুলো। এছাড়া লালবাজার অভিযানের ডাক দিয়ে দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। গাজায় সবশেষ 6 জিম্মি নিহতের খবরে তেল আবিব থেকে ইসরায়েলের সর্বত্র ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনে পৌঁছেছে চরম পর্যায়ে। এই অবস্থায় বিক্ষোভ উত্তেজনা বাড়তে থাকায় ধরপাকড় চালিয়েও আন্দোলনকে দমাতে পারছে না পুলিশ। আর যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন না হওয়ার পেছনে হামাসকে দায়ী করে ইসরায়েলি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের স্বাক্ষর না করায় জিম্মিদের মৃত্যুর দায় নেতানিয়াহুকে নিতে হবে বলে জানিয়েছেন হামাস। এদিকে গাজায় 6,40,000 শিশুর পোলিও টিকা নিশ্চিত কার্যক্রম শুরুর প্রথম দিনে 72,611 শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে অভিযান জোরালো করেছে ইসরায়েল বাহিনী। প্রতিদিন প্রাণহানির ঘটনায় ঘরবাড়ি ফেলে জেরিন শহর থেকে পালাচ্ছেন অসংখ্য ফিলিস্তিনি। অবশেষে জানা গেল ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণ। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন বলছে, বৈরী আবহাওয়ার কারণে রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল। পাইলটের পক্ষ থেকে কোনো জরুরি বার্তা বা সিগন্যাল ছিল না। গেল মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়। সেখানে ছিলেন সেনাবাহিনী ও সিভিল কর্মকর্তারা। তাদের জমা দেয়া প্রতিবেদন অনুযায়ী আবহাওয়া ভালো না থাকায় সেদিন বিধ্বস্ত হয়েছিল রাইসিকে বহনকারী হেলিকপ্টার। গেল 19 মে তরবিজ শহরের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ইব্রাহিম রাইসি। সঙ্গে মারা যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়া। শুক্রবার রাত থেকে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ভূমিধসে ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়
প্রাণহানি বেড়ে 29 জনে দাঁড়িয়েছে। সোমবার দক্ষিণের 2 রাজ্যে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় জনজীবনে বাড়ছে বিপর্যয়ের মাত্রা। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে যে পরিমাণ বৃষ্টির রেকর্ড হয়েছে 2 দশকের মধ্যে এমন বৃষ্টি আর হয়নি। বন্যার জেরে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়, পড়ায় দুর্ভোগ পোড়াতে হচ্ছে অসংখ্য মানুষকে। এখন পর্যন্ত 2 রাজ্যে 100টির বেশি ট্রেন যাত্রা বাতিল হয়েছে। বন্যা কবলিত মানুষের উদ্ধারে কাজ করছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা 26টি দল। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ বাজেটের অতীতের অনিয়ম ও দেশের ক্রীড়া ফেডারেশনগুলো ঠেলে সাজানো হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আয়োজন করা হয়। এই সময় দেশের প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন স্পোর্টস চার্জ, ক্রীড়া সম্পাদক ও যুগ্ম সম্পাদকরা উপস্থিত ছিলেন। দেশের ক্রীড়া উন্নয়নে 55টি ক্রীড়া ফেডারেশন নিয়ে মতামত তুলে ধরেন ক্রীড়া সাংবাদিকরা। এছাড়াও ভবিষ্যতে দেশের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে নানা পরামর্শ দেন তারা। এ সময় অতীত অনিয়ম ও দেশের ক্রীড়া ফেডারেশনগুলো ঠেলে সাজানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশাপাশি সাংবাদিকদের বেতন কাঠামোর মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। সার্চ কমিটিতে আপনাদের প্রতিনিধিদেরকে রাখার কারণ হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতা করেছেন তাদের কাছে একটা সামগ্রিক ধারণা আছে। যে কোনো ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিকে রাখলে দেখা যাবে যে তিনি হয়তো 2-1টা ফেডারেশন সম্পর্কে তার ধারণা আছে, বা তিনি যেই ক্রীড়া বিলং করেন, যে স্পোর্টস, যেমন ক্রিকেট সম্পর্কে তার ধারণা থাকলে বাকিগুলো সম্পর্কে সে হয়তো তেমন একটা জানবেন না। সেই জায়গা থেকে ক্রীড়া সাংবাদিকদেরকে রাখা। 4 বছর আগে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ট্রফি জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বৈশ্বিক আসরের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। সেই সাফল্যের অন্যতম কারিগর ছিলেন অধিনায়ক আকবর আলী। এরপর আকবরের সতীর্থ তহিদ হৃদয়, শরীফুল ইসলামরা জাতীয় দলে নিয়মিত হলেও এখনও পর্যন্ত জাতীয় দলে খেলার সুযোগ হয়নি ডানহাতি এই ব্যাটার আকবর আলীর। তবে এ নিয়ে চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যেতে চান 22 বছর বয়সী ডানহাতি এই ক্রিকেটার। অবশ্যই জায়গা আছে, আর যেটা বললাম যে আমি চেষ্টা করছি যেই জিনিসগুলো আমার মধ্যে ল্যাকিংস আছে আমি কোচদের সাথে রেগুলারই আমার কমিউনিকেশন হচ্ছে এখানে, এবং হান্নান স্যার ছিল তার সাথেও কমিউনিকেশন হয়েছে। তো আমি জানি যে আমি কোন জায়গায় পিছিয়ে আছি, তো ইনশাল্লাহ চেষ্টা করবো সেই জায়গাগুলো কাজ করার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।